তাহলে আমরা সেকেন্ড ল জানলাম। সেকেন্ড ল থেকে আমাদের বলের পরিমাপ এবং সেই বলের পরিমাপ সংক্রান্ত যে একক বা বলের যে একক, সেই বলের একক এবং তাদের মানগুলো এক একক থেকে অন্য একক কীভাবে আমরা নির্ণয় করবো সেগুলো জানলাম। এবার আমরা ধরো ফার্স্ট লয়ে থেকে যদি সেকেন্ড লকে এক্সপ্লেন করতে চাই, আমরা তো সেকেন্ড লয়ে দেখলাম যে কোনো বস্তুর ভরবেগের ধারণা যদি থাকে তাহলে সেখান থেকে বলের পরিমাপটা আমরা করলাম। এবার ধরো সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট ল যদি এক্সপ্লেন করতে চাই, সেকেন্ড ল থেকে ফার্স্ট লয়ের ধারণা দিতে চাইছি। দেখো ফার্স্ট লয়ে কী ছিল, যে বাইরে থেকে বল প্রয়োগ যদি করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এখন দ্বিতীয় গতি সূত্রে কি শিখলাম, যে পি প্রপোর্শনাল টু এম ইন্টু এ। তাহলে দ্বিতীয় গতি সূত্র যদি আমরা শিখি পি প্রপোর্শনাল টু এম ইন্টু এ, অর্থাৎ পি সমান, আমি যদি কে সমান 1 ধরে নিই তাহলে পি সমান এম এ, পি সমান এম এ। এখন কন্ডিশনটা কি, ফার্স্ট লয়ের কন্ডিশন কি ছিল, ফার্স্ট লয়ের কন্ডিশন ছিল যে ইফ পি ইকুয়ালস টু 0 হয়, ইফ পি ইকুয়ালস টু 0, তার মানেটা কি, পি ইকুয়ালস টু 0 কথার মানে হচ্ছে যে বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না হয়, সেটা হচ্ছে কি, কোন বলটা না, যে নেট বল যেটা রেজাল্টেন্ট ফোর্সটা, বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, এটা প্রথম ফার্স্ট লয়ের শর্ত ছিল, বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে। তা এই শর্তটার মানেটা কি, এই শর্তটা হচ্ছে যে পি ইকুয়ালস টু, ম্যাথামেটিক্যালি যদি লিখি, ইফ পি ইকুয়ালস টু 0, যদি পি ইকুয়ালস টু 0 হয় তবে ওইখানে ছিল যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ এই কন্ডিশন, এই সেকেন্ড লয়ে এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি, তার মানে কি হবে, সেকেন্ড লয়ে এই শর্তটা প্রয়োগ করলে, সেকেন্ড লয়ে ওই শর্তটা প্রয়োগ করলে পি ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু 0, তাহলে এম এ ইকুয়ালস টু যদি 0 হয় তার মানে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু 0। কারণ আমরা যখন ওই হিসেবটা ব্যাক দিকে করেছিলাম তখন দেখলাম এম ইন্টু ভি মাইনাস ইউ থেকে এখানে এসেছিলো, তা আমি এটা থেকে যদি এইদিকে ফরওয়ার্ডে যাই তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তা এখন দেখো টিও 0 হবে না আর এমও 0 হবে না, টি নট ইকুয়ালস টু 0, এম নট ইকুয়ালস টু 0। তাহলে টি নট ইকুয়ালস টু 0, এম নট ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 0, তার মানে ভি ইকুয়ালস টু ইউ। এই ভি ইকুয়ালস টু ইউ কথাটার মানেটা কি, ভি ইকুয়ালস টু ইউ কথার মানে হচ্ছে যে অন্তিম বেগ ইকুয়ালস টু প্রাথমিক বেগ। ভি ইকুয়ালস টু ইউ কথার মানে, এটা ম্যাথামেটিক্যালি আমি দিলাম, এটা আমি ভাষায় যদি বলি যে প্রাথমিক বেগ আর অন্তিম বেগটা সমান হয়ে যাচ্ছে। তো প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান হয়ে যাওয়ার মানে কি, সে প্রাথমিক যে কন্ডিশনে আছে সেই কন্ডিশনেই শেষেও রয়েছে, ইনিশিয়াল এবং ফাইনাল কন্ডিশনটা একই রকম আছে। তার মানে যে বস্তুটা স্থির আছে, এই যে বোর্ডটার উপরে কোনো রকমের আমি কোনো বল প্রয়োগ করছি না, বোর্ডটা স্থির আছে, সে স্থিরেই থাকবে। তাহলে যে ইনিশিয়ালি যে স্থির আছে, যে কন্ডিশনে আছে, তাহলে এটা যে বস্তুটা শূন্য অবস্থায় আছে, মানে যে বস্তুটা স্থির অবস্থায় আছে, সে চিরকাল স্থির অবস্থায় থাকবে। কখন না, যদি বাইরের থেকে বল প্রয়োগ করা না হয়। আর যে বস্তুটা গতিশীল আছে সে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ এই যে অন্তিম বেগটা কোনো সময়ই আর পাল্টাচ্ছে না প্রাথমিকের থেকে, প্রাথমিকে যা ছিল তাই থাকবে, অন্তিমে কোনো পরিবর্তন হবে না, প্রাথমিকে যেটা ছিল সেটাই থাকবে। তাহলে যে স্থির আছে, হ্যাঁ
হ্যাঁ, সরলরেখা বরাবর এই যে এখানে দেখো, এই যে এখানে কি বেগ, তো বেগটা কি রাশি, এখানে তো এটা ভেক্টর ছিল, তাহলে ভেক্টর ছিল এখানে, তাহলে দেখো এটা কি হলো ভেক্টরিক্যালি, তার মানে যে অভিমুখী ছিল সেই অভিমুখী আছে ভেক্টরিক্যালি। যদি আমি ম্যাথামেটিক্যালি, এবারে কি আমি ধরো কোনো বস্তুকে, যেমন ধরো সাইকেল, একদিনে বলছিলাম যে সাইকেল তুমি চালাচ্ছ, সাইকেলটা হয়তো কোথাও বাঁক আছে, তোমার কী করতে হয়, হ্যান্ডেলটা তুমি হয়তো বুঝতে পারো না, এখন অভ্যস্ত হয়ে গেছো বলে বুঝতে পারো না, কিন্তু হ্যান্ডেলটাকে একটু বাঁ দিকে বা ডান দিকে তুমি বাঁকের দিকে ঘোরাতে, মানে বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে তখন তুমি কিন্তু এখানে ওই যে বল ছাড়া কিন্তু ওই সোজাই যাবে, তুমি সাইকেলটা যদি সোজা হ্যান্ডেল ধরে থাকো সোজাই চলে যাবে। তাহলে আমাকে এখানে অভিমুখের পরিবর্তন করতে গেলেও কিন্তু বল প্রয়োগ করতে হচ্ছে। যদি অভিমুখের বল প্রয়োগ যদি না করি তাহলে অভিমুখেরও কোনো পরিবর্তন হবে না। ওই জন্যই বলা হচ্ছে যে যে রেখা বরাবর চলছে সেই সরলরেখা বরাবরই যাবে। ঠিক আছে, এখানে এই যে এককটা যেটা আমরা সরলরেখার যে বা অভিমুখের যে ব্যাপারটা আসছে, সেখানে এটা যদি ভেক্টরিক্যালি লিখি, এটা আমি যখন ভেক্টরিক্যালি লিখিনি, এখানে যদি ভেক্টরিক্যালি লিখি তাহলে দেখো এখানে ওই অভিমুখটাও কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। এটা হলো সেকেন্ড ল থেকে ফার্স্ট ল এর এক্সপ্লানেশন। এরপর আমাদের এখানে দেখো বল সম্পর্কে একটা ধারণা পেলাম, বল কি সেটা জেনেছি, বলের ধারণা পেয়েছি। এখন দেখো আমরা যদি বলের যদি আমরা টাইপস করি, কত ধরনের বল হয়, টাইপস অফ ফোর্স যদি করি, টাইপস অফ ফোর্স, তাহলে ফার্স্ট অফ হচ্ছে ফোর্স মানে বল কি সেটা শিখেছি, বল আমরা কিভাবে পরিমাপ করব সেটা শিখেছি। এখন বলকে আমরা দুরকমভাবে এই বলটাকে আমরা নিতে পারি, অর্থাৎ বলের ফার্স্ট অফ অল দুটো টাইপস আছে। একটা কি, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, যেমন ধরো আমি এই কলমটাকে একটা জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চাইছি, আমি কলমটাকে ধরে আছি, ওর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছি। আমি টেবিলকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে যদি চাই, সে সেই স্পাইডারম্যানের মতো এরকম হাতটা করে দিলেই টেবিলটা সরে চলে যাবে না, আমাকে টেবিলটা ধরে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হবে। তার মানে কোনো একটা বস্তুকে যখন সরাতে চাইছি তখন সেটা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকতে হচ্ছে, তার মানে সেটা হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টে, আরেকটা হয় যে ফোর্স ফ্রম এ ডিস্টেন্স হয়। আবার একটা ডিস্টেন্স থেকেও বল প্রয়োগ হয়, কোথায় হয়, যেমন দেখবে ম্যাগনেটিক ফোর্স, যেটা ম্যাগনেট, আমরা একটা লোহার টুকরো দূরে রেখেছি, ম্যাগনেটটা এখান থেকে যদি মুভ করাই দেখো লোহাটা আস্তে আস্তে হয়তো এখান থেকে নড়ছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট ছাড়াই। গ্র্যাভিটেশনাল ফোর্স, সূর্য কোথায় আছে, পৃথিবী কোথায় আছে, চাঁদ কোথায় আছে, সেখানে একটা ফোর্স কাজ করছে, আমরা কেউ কারোর সাথে কন্ট্যাক্টে নেই, ডিস্টেন্সে আছে। তাহলে এখানে ফোর্স ফ্রম এ ডিস্টেন্স, একটা দূরত্ব থেকে ফোর্স অ্যাপ্লাই করা যায়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা স্থির তড়িতের যে ধারণা তোমাদের ক্লাস 8-এ যখন ছিল সেখানে প্রাথমিক একটু ধারণা ছিল, যে যদি তুমি দেখবে সেখানে কি করেছিলে, যে দুটো ভিন্ন ধরনের পদার্থকে ঘষেছিলে, ঘষার পরে তাদেরকে আলাদা আলাদা করে যদি কাগজের টুকরো দাও তখন দেখবে তারা কাগজের টুকরোগুলোকে আটকে নিচ্ছিল, দূরের থেকেই কাগজের টুকরোগুলো চলে আসছিলো। চুলটা এরকম চিরুনিটা যদি দূরে রাখো চুলটা খাড়া হয়ে যাচ্ছিলো, তার মানে কন্ট্যাক্টে নেই, ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, তাহলে ডিস্টেন্স থেকে ছিল, তাহলে ফোর্স ফ্রম এ ডিস্টেন্স হয়। এখন এই যে এই ফোর্সগুলোর এই দুটোকে মিলিয়ে আমি যদি করি তাহলে ফোর্সগুলোর আবার চারটে ভাগ আছে, এই দুটোকে মিলিয়ে যদি আমি ধরি, অর্থাৎ আমি যদি এই ফোর্সটাকে আমি আরেকটা যদি এরকম করে ভাঙি, মানে এই দুটোই
এই কম্বিনেশনটা এখানে যদি আমি আবার ফোর্স হিসেবে লিখি, তাহলে এই ফোর্সটাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কীরকম না, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা বাংলায় বললে স্থির তড়িৎ বা তড়িতাধান সম্পর্কিত যে বলটা, স্থির তড়িৎ বা তড়িতাধান সম্পর্কিত যে বল, সেটা হচ্ছে কি আমার নন কন্ট্যাক্ট ডিস্টেন্স থেকে মহাকর্ষ বল, যেটা মহাকর্ষ বল। আর একটা বল হয় এখানে, এই যে নিউক্লিয় বল, ক্লাস 9-এ হয়তো নিউক্লিয় বলের ধারণা ছিল একটুখানি। এই নিউক্লিয় বলে আমরা এখানে এই নিউক্লিয় বলে আবার দেখেছিলাম এখানে দু রকমের ফোর্স কাজ করে। একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রনগুলো যে কম্বাইন্ড অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে স্ট্রং, ভেরি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আবার যখন ওই খুব আউটসাইডে যখন ওই নিউট্রন প্রোটনের দূরত্বগুলো বেড়ে যাচ্ছে, তখন সেখানে একটা উইক ফোর্স কাজ করে, যে ফোর্সটার জন্য সেখানে ডিকে হয়, পার্টিকেল ডিকে। তাহলে এখানে এই 4টে ফোর্স আমরা দেখলাম। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইংরেজিতে বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউক্লিয়ার ফোর্সের মধ্যে দুটো, একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এগুলো কিন্তু সবাই কিন্তু আমরা এই ফোর্স ফর্মের ডিস্টেন্স এখান থেকে যদি বলি, আমরা পার্টিকুলারলি এইটাকেও অবশ্য এই জায়গাতে বলতে পারি যে এখান থেকে এইটার পার্ট হচ্ছে এগুলো ফোর্স ফর্মের ডিস্টেন্স। স্থির তড়িৎ, মহাকর্ষ, নিউক্লিয় বল, এগুলো সবই হচ্ছে ফোর্স ফর্মের ডিস্টেন্স। আর এই যে কন্ট্যাক্ট ফোর্স, যেটা সেই কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আবার অনেকগুলো রয়েছে। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কীরকম রয়েছে, যেমন ধরো তুমি কুয়ো থেকে জল তুলছো, একটা টেবিলকে টেনে আনছো, তার মানে সেটা হতে পারে টানা, যেটাকে আমরা ইংরেজিতে বলি পুল, টানা হতে পারে। বাড়িতে দরজা বন্ধ করছো, তুমি যখন ঘরের বাইরে যাচ্ছ তখন দরজাটা টেনে বন্ধ করে দিয়ে যাচ্ছ, ঘরে যখন ঢুকছো তখন উল্টো দিকে ঠেলছো, তার মানে এখানে টানা হতে পারে, আবার ঠেলাও হতে পারে, পুশ অর পুল। পুশ মানে হচ্ছে ঠেলা, আর পুল মানে হচ্ছে টানা। তাহলে দুরকম হতে পারে, টানা এবং ঠেলা। তাছাড়াও ধরো একটা স্প্রিং ফোর্স হয়। স্প্রিংটা কীরকম, স্প্রিংটাকে তুমি স্ট্রেচ যখন করছো তখনও ওকে, যখন তুমি স্ট্রেচ করতে চাইছো মানে জড়ো করতে চাইছো, তখন একরকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আবার ও যখন বড় হচ্ছে তখনও একরকম, তার মানে এখানে একটা স্প্রিং থেকে একটা ফোর্স আসছে। এরকম আরও অনেক ধরনের এই কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমাদের অনেকগুলো রয়েছে, আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি। দেখো এখানে তোমাদের বইয়ে আমাদের এখানে বিভিন্ন প্রকার ফোর্স ইয়েতে দেওয়া আছে। তারপরে হয় কীরকম ফিকশনাল ফোর্স, ফিকশন অর্থাৎ ঘর্ষণ বল। ঘর্ষণ বল কীরকম, ধরো তুমি একটা বস্তুকে একটা তলের উপরে, যে আমরা আগের দিনে বলছিলাম যে যদি একটা ফুটবলকে কিক করা হয় তাহলে বলা হচ্ছে যে নিউটনের প্রথম সূত্র, যে সেটা কোনোদিনই থামবে না, সে অনন্তকাল ধরে চলতে থাকবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মাঠের মধ্যেই কিছুটা দূরে যেই পরে বলটা স্টপ হয়ে যাচ্ছে। তো ওখানে কী হয়, ঘাস আর বলের যে লেয়ার, সেই দুটো লেয়ারের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে যদি কন্ট্যাক্ট হয়, আমরা যদি হাত দুটোর মধ্যে ঘুষি তাহলে বুঝতে পারবো, দেখবে যে হাতটা মনে হচ্ছে না স্লিপ কম করছে, অর্থাৎ হাতের তালুতে একটা খসখসে ভাব থাকে। দেখো তুমি যদি মানে মার্বেল মেঝে বা গ্রানাইট মেঝে যদি হয়,
আর যদি তোমার মাটির মেঝে হয়, দেখবে সানের মেঝে বলো, গ্রানাইট মেঝে বলো, একটু জল পড়ে থাকলে অনেক কিছু স্লিপ করে। কেন না, ওখানে এই ঘর্ষণ বলটার মানটা অনেক কম, তাহলে সেটা সহজেই স্লিপারি হয়ে যায়, তার মানে ঘর্ষণটা কম হয় ওখানে। তাহলে এখানে সেরকম একটা ঘর্ষণ বল হতে পারে, সংঘর্ষ হয়, কলিশন হয় ফোর্সের, অ্যাট্রাকশন হয়, রিপালশন হয়, এই ধরনের আমাদের অনেক ধরনের এগুলো কন্ট্যাক্ট ফোর্সের ভাগ রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমরা জানলাম যে ফোর্সটা হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, একটা হচ্ছে ফোর্স ফ্রম এ ডিস্টেন্স। ফোর্স ফ্রম এ ডিস্টেন্সে এখানে আমি এটাকে বলতে পারি, এরকম করে বলতে পারি ফোর্স ফ্রম এ ডিস্টেন্স। এইটার ভাগ হচ্ছে আমাদের এই স্থির তড়িৎ, মহাকর্ষ আর নিউক্লিয় বল। নিউক্লিয় বলের মধ্যে উইক নিউক্লিয় বল আর স্ট্রং নিউক্লিয় বল। আর এটার মধ্যে আবার এগুলো তার মানে সবাই কিন্তু একটা দূরত্ব মেনটেন করে আমাদের এই ফোর্সগুলো অ্যাপ্লাই করছে। এগুলো হলো আমাদের টাইপস অফ ফোর্স। এবার আমরা যদি ধরো এই ফোর্সগুলোর আমরা যদি টাইম রেসপেক্টে ভাবি কীরকম, মানে কোনো একটা বস্তুর উপরে অনেকক্ষণ সময় ধরে বল প্রয়োগ করা যদি হয় আর খুব কম সময়ের জন্য যদি বলটা প্রয়োগ করা হয়, যেমন ধরো হাতুড়ি দিয়ে পেরেক কুচ্ছো, তা তুমি পেরেকটা ধরে আছো, হাতুড়িটা নিয়ে এসে এমনি করে জোরে ঠেলে রেখেছো, হাতুড়ি দিয়ে জোরে ঠেলে রেখেছো, তোমার যত বড় শক্তি আছে, যতটা গায়ে জোর আছে তুমি ঠেলে রেখেছো, মানে তুমি ওখানে বল প্রয়োগ করছো এবং সেটা কি না অনেকটা টাইম ধরে বলটাকে হাতুড়িটাকে এরকম ঠেলে রেখেছো, পেরেকটা একটুও যাবে না। কিন্তু তুমি হাতুড়িটাকে এরকম ধরে রেখেছো, এই পেরেকটাকে ধরে রেখেছো, হাতুড়িটা দূর থেকে এনে পরে মারছো, তার মানে কি ফোর্সটা বড়, টাইমটা খুব ছোট। আরেকটা জিনিস কি হতে পারে, ধরো টেবিলটাকে তুমি টেনে আনছো, ধরে হাত দিয়ে ধরে টেবিলটাকে টেনে সরিয়ে আনছো, তার মানে কি করছো, বল প্রয়োগ করে রেখেছো একটা টাইম ধরে। তাহলে ফোর্সটা একটা টাইম ধরে অ্যাপ্লাই করছো, ফোর্সটা একটা সময় নিয়ে প্রয়োগ করছো। আরেকটা কি, ফোর্সটা আছে কিন্তু টাইমটা খুব কম। তাহলে যদি কোনো একটা বৃহৎ মানের বল যদি খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়, তাহলে সেটা হচ্ছে ঘাত বল। বৃহৎ মানের বল অর্থাৎ একটা লার্জ বাট টাইমটা স্মল, বৃহৎ কোনো বল যদি খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয় তাহলে হচ্ছে সেটা ঘাত বল। ফুটবলে কিক করছি, হাতুড়ি দিয়ে পেরেক কুচ্ছি, এই ধরনের যে ফোর্সগুলো সেগুলো হচ্ছে আমার ঘাত বল। আর আরেকটা হয় বলের আঘাত বা বলের আঘাত। সেটা কি, বলের ঘাতটা হচ্ছে যে একটা যে কোনো বল, সেটা বৃহৎ হতে পারে, অল্প মানের বলও হতে পারে। যেমন ধরো টেবিলকে টেনে আনছো, চেয়ারকে টেনে আনছো, টুলকে সরিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে কোনো একটা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করছো, কিন্তু সেখানে টাইমটা একটা রয়েছে, টাইম ফ্যাক্টরটা একটি রয়েছে। তার মানে সেখানে কি না, এই যে বলের ঘাত, সেই বলের ঘাতটা হচ্ছে পি ইন্টু টি, ফোর্স ইন্টু টাইম, এটা সমান হচ্ছে ফোর্স ইন্টু টাইম। কিন্তু ঘাত বল যখন নিচ্ছি সেখানে কিন্তু টাইমটা
কাউন্ট আসছে না, শুধুমাত্র ইনস্ট্যান্ট তাৎক্ষণিক যে সময়, সেই তাৎক্ষণিক সময়ের মধ্যে একটা বৃহৎ মানের বল প্রয়োগ হচ্ছে। এখন যদি আমি এই বলের ঘাতটাকে যদি আমি এরকম করে বলি ফোর্স ইন্টু টাইম, তাহলে এখানে দেখো ফোর্স মানে কি আবার না এমভি মাইনাস এমইউ বাই টি ইন্টু টি। তার মানে কী হলো, টি এম যদি ক্যান্সেল করি তাহলে এমভি মাইনাস এমইউ। এমভি মাইনাস এমইউটা কি, এমভি মাইনাস এমইউটা হচ্ছে এখানে দেখো অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তার মানে এখানে হয়ে গেল ভরবেগের পরিবর্তন, এটা হয়ে যাচ্ছে তখন ভরবেগের পরিবর্তন। তাহলে কি বললাম যে ধরো একটা স্বল্প মানের বা বৃহৎ মানের যে কোনো মানের বল, এখানে যে কোনো মানের বল যেটাকে আমরা বলছি প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল যদি একটা টাইম ধরে হয়, সার্টেন টাইম ধরে হয়, তাহলে তখন সেটা হচ্ছে তার বলের ঘাত। এখন দেখো বলের ঘাত আর ঘাত বল দুটো কথাই কিন্তু বল সংক্রান্ত, অর্থাৎ এদের মাত্রাটা একই রকম থাকবে। কিন্তু যদি আমরা ভেক্টরিক্যালি যদি দেখি, দুটোই কিন্তু আবার সমান। ভেক্টরিক্যালি বলের ঘাত এবং ঘাত বল ভেক্টরিক্যালিও একই রকম। তাহলে এটা হলো আমাদের বলের ঘাত এবং ঘাত বল সংক্রান্ত ধারণা। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে শিখলাম। নিউটনের দ্বিতীয় সূত্র কি, বলের পরিমাপ, বলের পরিমাপ থেকে বল কত ধরনের হয় সেটা জানলাম, আর আমাদের ঘাত বল আর বলের ঘাত এই ধারণাগুলো আমরা পেলাম। এখন এই যে বলের ঘাত আর ঘাত বল এগুলো যখন আমরা বিভিন্ন জায়গায় প্রয়োগ করব, তখন দেখবে আমাদের কিছু জায়গায় কাজে লাগবে। যেমন ধরো কেউ একজন ক্রিকেটার বলকে ব্যাট দিয়ে আঘাত করলো, সেটা এরকম ঘাত বল। ফুটবল কিক করা হলো, হাতুড়ি দিয়ে পেরেক পেটা হলো, এগুলো হচ্ছে ঘাত বলের ধারণা। এখন এইখানে আমরা যদি এই বলের ঘাত যে বিষয়টা, সেই বলের ঘাত বিষয়টাকে যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করলে আমরা কি বললাম যে যদি আমরা এখানে এক্স অক্ষে সময় টাইমকে আর ওয়াই অক্ষে যদি আমরা প্রযুক্ত বল এফ বা পিকে যদি আমরা দিই, এখন দেখো আমরা যদি একটা কনস্ট্যান্ট ফোর্স অর্থাৎ একই রকমের একটা বল, ইউনিফর্ম যদি একটা বল যদি আমি একটা বস্তুর উপরে, যেমন ধরো আমি একটা টেবিলকে টেনে আনছি, একরকমভাবে বলটা প্রয়োগ করা আছে, তাহলে কনস্ট্যান্ট যদি বল প্রয়োগটা হয় তাহলে আমার কীরকম গ্রাফটা দাঁড়াবে না, যতই টাইমটা পেরোক না কেন, টাইম পেরোলেও ধরো আমি এখানে 5 টাইম বল প্রয়োগ করছি একটা বস্তুর উপরে, তাহলে এখানে টাইম 0 যখন, তখনও 0 থেকে শুরু করেছি, এবারে 0-তে 5 ডাইন দিলাম, টিতেও 5 ডাইন, মানে 1 2 3 4 এরকম করে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে 5 ডাইন আছে। তার মানে কী করা হয়েছে এখানে, এখানে ইউনিফর্ম একটা বল প্রয়োগ করা হয়েছে, বলের কোনো পরিবর্তন হচ্ছে না, বলটা ইউনিফর্ম আছে। তাহলে ইউনিফর্ম যদি বল থাকে তাহলে তার গ্রাফটা কেমন হবে, সময়ের সাথে সাথে একই রকমভাবে আছে, পাল্টাচ্ছে না যেহেতু, তাহলে এটা হলো আমার অ্যাপ্লাইড ফোর্সের যে লাইনটা। এখন তাহলে এইটা যদি হয় ফোর্স পি, তাহলে এখান থেকে যদি আমি সমান্তরাল করে এখানে টানি তাহলে এটাও পি, আর এইখান থেকে এটা হচ্ছে টি। তাহলে পি মানের বলটা টি সাইন ধরে প্রয়োগ করেছি, যার জন্য আমার এইরকম গ্রাফটা, এই লাইনটা হলো আমার অ্যাপ্লাইড ফোর্সটা ডিনোট করছে, মানে টাইমটা ডিনোট করছে এটা। তার মানে এটা হচ্ছে এক্স, যদি দৈর্ঘ্য বলি এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। তাহলে দেখো এখানে এই যে ক্ষেত্রটা যদি আমি নিই, এই ক্ষেত্রটা কি হলো, একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ
তার মানে পি ইন্টু টি। তাহলে এই যে পি ইন্টু টি এটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে বলের ঘাতকে। এর ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বলের ঘাতকে প্রকাশ করছে। এবার যদি ধরো একটা অসম মানের বল প্রয়োগ করা হচ্ছে, একটা টেবিলকে টানতে যাচ্ছি, কোনো সময় আটকে যাচ্ছে, মানে বেশি বল প্রয়োগ করছি, কোনো সময় জোরে কম বল প্রয়োগ করছি, সেটা যদি হয় তাহলে সেটা কি? সেটা যদি এরকম যদি হয় ধরো, তার মানে এটা অসম মানের বল প্রয়োগ করছি, অসম বল প্রয়োগ করছি। এটা কি ছিল? এটা সমবল, ইউনিফর্ম। এটা অসম বলে যদি হয়, তাহলে অসম বল প্রয়োগ করার ক্ষেত্রেও আমরা যদি এর ক্ষেত্রে যদি এইখানে টাইম পর্যন্ত যদি টানি, তারপরে যদি ওই এরিয়াটাকে যদি আমি নির্ণয় করি, তাহলেও কিন্তু আমি ওই বলের ঘাতটা পাবো। এখন দেখো, এই যে এই ক্ষেত্রে আমি যে এই ধরনের একটা লেখচিত্র পেলাম, এই লেখচিত্রটার আমি কিভাবে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করব? আমাদের যদি একটা নির্দিষ্ট আকৃতির হয়, যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল হয়, সেক্ষেত্রে আমরা করতে পেরেছি। একটা যদি এরকম আয়তক্ষেত্র হয় সেক্ষেত্রে পেরেছি। একটা বৃত্তাকার যদি লেখচিত্র হয় সেক্ষেত্রে পেরেছি। কিন্তু এই ধরনের যদি কোনো আকার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে এরকম সাধারণভাবে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না। এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সমাকলন বিদ্যা প্রয়োগ করতে হয়, ইন্টিগ্রেশন লাগায়। সেই ইন্টিগ্রেশনটা আমাদের যেহেতু ধারণা নেই, সেক্ষেত্রে আমরা এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল এখন নির্ণয় করতে শিখছি না। আমরা এটা করা যায়, কীরকমভাবে করা যায় না, যদি আমরা এই ক্ষেত্রটাকে ধরো এরকম ধরনের একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটাকে যদি আমি ছোট ছোট এরকম করে পিস হিসেবে ধরি, যেমন দেখবে ধরো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছো, তো বিস্কুটের প্যাকেটটা তুমি বাইরে থেকে দেখছো যে লম্বা, বেশ গোল, এতটা লম্বা, সিলিন্ড্রিক্যাল শেপের বিস্কুটের প্যাকেটটা, সিলিন্ড্রিক্যাল শেপ। কিন্তু তুমি ওখানে ভেতরে যদি বিস্কুটগুলো বার করো, পিস থাকে, তো ওই একটা পিস জুড়ে তোমার অত বড় বিস্কুটের প্যাকেটটা তৈরি হয়েছে। তাহলে ভেতরে কি ছোট ছোট পিস আছে, তো তুমি যদি ওইরকম ছোট ছোট পিস হিসেবে ওটাকে ভাবো, কত ছোট ভাববে না, তুমি যতটা ভাবতে পারছো তার থেকেও ছোট যদি ভাবতে পারো। তার মানে এখানে যদি এটা যদি হয় ডেল্টা এক্স, আর সেই রকমের এরিয়াটা যদি হয় ডেল্টা ওয়াই, তাহলে এই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই এটা হয় তার ছোট একটা এই স্ট্রিপের ক্ষেত্রফল। এবার এইরকম ছোট স্ট্রিপ তুমি কত করছো না, একবারে এখান থেকে এক্স পর্যন্ত করছো, এখানে ওয়াই পর্যন্ত করছো। তাহলে এখানে আমি যদি শুধু ছোট যদি এগুলোকে একটাই বলি, তাহলে এটা হচ্ছে ডেল্টা এক্স। এই ডেল্টা এক্সের এই 0 থেকে এক্স পর্যন্ত এটাকে বলা হয় ইন্টিগ্রেশন করলে, এটা ইন্টিগ্রেশন 0 to x dx হয়, সেটা হচ্ছে তার ক্ষেত্রফল। এরকম করে অসম আকৃতির ক্ষেত্রফল, তো আমরা এগুলো এখনই এত কিছু জানবো না, আমরা এগুলো পরে যখন ক্লাস 12 করবো তখন আমরা এগুলো হয়তো জানবো। তা আমরা যদি এইরকম কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা আমাদের বলের ঘাত সেটা আমরা পরিমাপ করতে পারি। এটা হলো আমাদের নিউটনের গতিসূত্র সংক্রান্ত বিষয়। আমরা নিউটনের গতিসূত্রটা শিখতে পেলাম। এর পরের দিন আমরা নিউটনের থার্ড ল সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকে কারো কিছু কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে যেগুলো শিখলে বা জানলে? হ্যাঁ।